গুলোকে চিহ্নিত করা আছে আর দ্বীপগুলোকে চিহ্নিত করা আছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের দেশটা দেখো, ভারত নিচের দিকে বাদামি রঙে দেওয়া আছে, তার উপরে পিঙ্ক কালারের রয়েছে পাকিস্তান, তার পাশে দেখো রয়েছে পার্পল কালারের ইরান, তার উপরে দেখো একটা নীল রং রয়েছে, হালকা নীল রং, ওটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকবে, পরীক্ষাতে ক্যাসপিয়ান সাগরটা চিহ্নিত করো। ক্লিয়ার হলো? পেরে যাবে তোমরা ক্যাসপিয়ান সাগর দেখাতে। ম্যাপ দেওয়া থাকবে, যেমন ম্যাপ দেওয়া থাকে। একটু আসতে গো, একটু আসতে। ম্যাপ দেওয়া থাকবে, ম্যাপেতে চিহ্নিত করতে হবে। কোশ্চেন দেওয়া থাকবে যে দেখাও ক্যাসপিয়ান সাগর কোথায় রয়েছে, তাহলে তোমরা দেখাতে পারবে। এবার দেখো জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালীটা ওইখানে তো ঠিক বুঝতে পারবে না। এই ম্যাপটাতে দেখো, এই অংশটা দেখে রাখো, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, এই অংশটা। ঠিক আছে, এটা জিব্রাল্টার প্রণালী, এই অংশটা লিখে দিলাম। তোমরা দেখাতে পারবে, লাইন টেনে দেখিয়ে দেবে জিব্রাল্টার প্রণালী। তারপর রয়েছে জাপান, এটা একদম সহজ। ম্যাপেতে দেখো, ডান দিকে দেখো একটা পার্পল কালারের অংশ আছে, সেটা হচ্ছে জাপান। জাপানের উপরের দিকে দেখো একটা হলুদ রঙের দ্বীপ আছে, ওটা হচ্ছে দ্বীপ নয়, একটুখানি এক্সটেনশন রয়েছে, রাশিয়ার অংশ, ওটা হচ্ছে কামচাটকা উপদ্বীপ। আর আটলাস পর্বত, এটাকে দেখে দেখো, আটলাস পর্বত দেখো, এই অংশটায় দেখো, এই অংশটাতে দেখা যায় আটলাস পর্বত। ঠিক আছে, একটা বড় করে আটলাস পর্বত পেরে যাবে। সহজ জিনিসগুলো ছিল। আচ্ছা, এবার দেখো একটা স্তম্ভ মেলানো আছে, একবার পড়ে দিচ্ছি সব কটা, বুঝে নাও। ক স্তম্ভে রয়েছে আর্সেনিক, টাইফুন, টেবিল ল্যান্ড, বদ্বীপ, বায়ুচাপ, ক দিকে রয়েছে। আর খ দিকে রয়েছে চীন সাগর, ব্ল্যাকফুট, সুন্দরবন, ব্যারোমিটার আর মালভূমি। চলো আমরা ম্যাচ করি। আর্সেনিক কার সঙ্গে ম্যাচ হবে? চীন সাগর নাকি ব্ল্যাকফুট নাকি সুন্দরবন নাকি ব্যারোমিটার নাকি মালভূমি? আর্সেনিক ম্যাচ হবে ব্ল্যাকফুটের সঙ্গে। আচ্ছা, টাইফুন কার সঙ্গে ম্যাচ হবে? টাইফুন হচ্ছে একটা ঘূর্ণিঝড়, জানো তোমরা, যেটা চীন সাগরে দেখা যায়। তাহলে টাইফুন ম্যাচ করবে চীন সাগরের সাথে। টেবিল ল্যান্ড কার সঙ্গে ম্যাচ করবে? এটাই কদিন আগেই বললাম, টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। তাহলে টেবিল ল্যান্ড ম্যাচ করবে মালভূমির সাথে। এবার বাঁদিকে রয়েছে বদ্বীপ, অর্থাৎ একটা বদ্বীপের নাম, এটা সুন্দরবনের সঙ্গে ম্যাচিং হবে, বদ্বীপ সুন্দরবন। আর বায়ুচাপ, এখানে বায়ুচাপ মাপার যন্ত্রটার নাম রয়েছে ব্যারোমিটার, বায়ুচাপ ব্যারোমিটারের সঙ্গে ম্যাচ করবে। আর একবার বলে দিচ্ছি, তোমরা যারা অ্যান্সারটা খাতায় লিখেছো তারা মিলিয়ে নাও। আর্সেনিক ম্যাচ করবে ব্ল্যাকফুটের সাথে, হয়েছে। টাইফুন ম্যাচ করবে চীন সাগরের সাথে। টেবিল ল্যান্ড ম্যাচ করবে মালভূমির সাথে, হলো টেবিল ল্যান্ড মালভূমি। বদ্বীপ ম্যাচ করবে সুন্দরবনের সাথে। আর বায়ুচাপ ম্যাচ করবে ব্যারোমিটার যন্ত্রের সাথে। ক্লিয়ার হলো? বেশ, তাহলে আমরা ম্যাপ পয়েন্টিংটাও দেখলাম আর ম্যাচিংটাও দেখলাম। আর কিছু শর্ট কোশ্চেন দেখে নিই, দেখো। আচ্ছা, পোল্ডার শব্দের অর্থ কী? এগুলো আগে পড়ানো হয়েছিল। পোল্ডার শব্দের অর্থ কী? পোল্ডার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র গর্ভ থেকে উদ্ধার করা জমি। পারবে লিখতে তোমরা। আমস্টারডাম কী জন্য বিখ্যাত? আমস্টারডাম হিরে কাটা আর পালিশ শিল্পের জন্য বিখ্যাত। তারপরে রুরের রানী কাকে বলা হয়? জানো তোমরা, রুরের রানী বলা হয় এসেন শহরকে।
রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি? অনেকবার বলেছি এটা। রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। তারপরে রয়েছে স্টেপ কি, কি লিখবেন? ইউরোপের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি রয়েছে তাকে স্টেপ বলা হয়। তাহলে স্টেপ হলো ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমি। আর একবার বলছি, মিলিয়ে নাও। পোল্ডার শব্দের অর্থ কি? পোল্ডার শব্দের অর্থ সমুদ্র গর্ভ থেকে উদ্ধার করা জমি। হলো। আমস্টারডাম কী জন্য বিখ্যাত? আমস্টারডাম হিরে কাটা আর পালিশ শিল্পের জন্য বিখ্যাত। রুড়ের রানী কাকে বলা হয়? রুড়ের রানী বলা হয় এসেন্স শহরকে। রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদের নাম কি? রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। লিখতে পারবো, এগুলো সহজ সহজ কোশ্চেন। স্টেপ কি? ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে স্টেপ বলা হয়। ক্লিয়ার হলো? বেশ। পরে শূন্যস্থান পূরণ থাকবে। এখানে রয়েছে ড্যাশকে হাজার হ্রদের দেশ বলা হয়। তাহলে আমরা হাজার হ্রদের দেশ কাকে বলবো? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। তাহলে ড্যাশকে হাজার হ্রদের দেশ বলা হয়। এর উত্তর কি হবে? ফিনল্যান্ড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরের কোশ্চেন, ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? কি হবে ইউরোপের দীর্ঘতম নদী? ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। আচ্ছা, ড্যাশ হলো ইউরোপের বৃহত্তম হ্রদ। বলো, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? ইউরোপের বৃহত্তম হ্রদের নাম হলো লাডোগা। লিখে নিয়েছো তো? মিলিয়ে নিচ্ছ তোমরা, আশা করি। তোমরা যারা প্রিপারেশান নিয়েছো, যারা পড়েছো, তারা এই প্রশ্নগুলো করতে পারবে। বইতে সব আছে, বই থেকে পড়লেও হবে। হলো। ড্যাশ আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হ্যাঁ, মাউন্ট ব্লাঙ্ক। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ব্লাঙ্ক। আচ্ছা, পরের কোশ্চেন, একজন মানুষের প্রতিদিন কত লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন হয়? দূষণ চ্যাপ্টারে চলে এসেছি আমরা। একজন মানুষের প্রতিদিন গড়ে কত লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন হয়? দেখো, এমনি তো একজন মানুষের প্রতিদিন গড়ে 50 লিটার জল লাগে, তার মধ্যে 20 লিটার হচ্ছে বিশুদ্ধ জল লাগবে। কেন? তার খাওয়ার জন্য, রান্নার জন্য, যেগুলো পরিষ্কার জল দরকার, বোঝা গেল? স্নান করার জন্য, এগুলো তার নোংরা জলে সম্ভব নয়, এগুলোর ক্ষেত্রে বিশুদ্ধ জল লাগবে। ক্লিয়ার হলো? তাহলে এখানে কোশ্চেন রয়েছে, একজন মানুষের প্রতিদিন 20, 30, 50 লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন হয়। তাহলে একজন মানুষের প্রতিদিন গড়ে কমপক্ষে 20 লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন হয়। হলো তো? কোশ্চেনটা বোঝা গেল? আচ্ছা, পৃথিবীর মোট জলের ব্যবহারযোগ্য জলের পরিমাণ কত? অর্থাৎ পৃথিবীতে যা জল আছে তার ব্যবহারযোগ্য জলের পরিমাণ কত? কত শতাংশ বা ড্যাশ শতাংশ, যদি এরকম কোশ্চেন থাকে, কি উত্তর লিখবে? এটা হচ্ছে 1%-এরও কম। প্রকৃতপক্ষে হিসাবটা দাঁড়াবে বোধ হয় 0.6, এরকম কিছুটা আর কি। একজন মানুষের পৃথিবীর মোট জলের মধ্যে বিশুদ্ধ জলের পরিমাণ 1%-এরও কম। হলো, দুটো কোশ্চেন হলো এখান থেকে। একজন মানুষের প্রতিদিন গড়ে কমপক্ষে 20 লিটার বিশুদ্ধ জলের প্রয়োজন হয়, আর পৃথিবীর মোট জলের ব্যবহারযোগ্য জলের পরিমাণ 1%-এরও কম। পরের কোশ্চেন, অপসুর অবস্থান কবে ঘটে? কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়? অপসুর অর্থাৎ বেশি হয়। কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি? অপসুর অবস্থান কোন তারিখে? এটা 4 জুলাই তারিখে। ঠিক একদম, 4 জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি, অর্থাৎ অপসুর অবস্থান ঘটে। সূর্যের আপাত বার্ষিক গতিকে কি বলা হয়? সূর্যের আপাত বার্ষিক গতিকে বলো, রবিমার্গ বলা হয়। ঠিক আছে। উত্তর গোলার্ধে বৃহত্তম দিন ঘটবে কোন তারিখে? যে তারিখে সূর্য
কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে সেই দিনটাতে। কবে কিরণ দেবে কর্কট ক্রান্তি রেখার উপর? 21শে মার্চ নাকি 23শে সেপ্টেম্বর নাকি 21শে জুন? উত্তর হবে 21শে জুন। বোঝা গেল? 21শে জুন তারিখে উত্তর গোলার্ধের দিন হচ্ছে সব থেকে বড়, প্রায় 14 ঘন্টা, আর রাত সব থেকে ছোট হবে প্রায় 10 ঘন্টা। পরের কোশ্চেন, মেরু প্রভা দেখতে পাবো কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নাকি ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে নাকি মেরু জলবায়ু অঞ্চলে? নাম থেকেই বুঝতে পারছো মেরু প্রভা, মেরু অঞ্চলে দেখতে পাবো। মেরু অঞ্চলে দেখতে পেলে জলবায়ু সেখানকার মেরু প্রকৃতির হবে। সহজ সহজ ছিল। পরের কোশ্চেন, ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলে স্ট্রম্বলি আগ্নেয়গিরি। এগুলো সব আগে আলোচনা করেছি, তো রিপিট কোশ্চেন চলে আসছে। এটা সত্য, ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ হলো স্ট্রম্বলি আগ্নেয়গিরি। ক্লোরিন ব্যবহার করলে জলের জীবাণু নষ্ট হয়। হ্যাঁ, এটাও ঠিক, জলের জীবাণু মুক্ত করতে আমরা ক্লোরিন ব্যবহার করি। পৃথিবীর মুক্তিবেগ 11.2 কিমি পার সেকেন্ড, অর্থাৎ কোনো বস্তুকে যদি 11.2 কিমি বেগে ওপরের দিকে ছোড়া হয় তাহলে সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যাবে। এটাও ঠিক আছে। ইউরোপের তুন্দ্রা জলবায়ু দেখা যায় নরওয়ে দেশে। হ্যাঁ, নরওয়েতে তুন্দ্রা জলবায়ু, এটাও ঠিক আছে। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 88 ডিগ্রি 30 মিনিট। না, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট, এটা ভুল রয়েছে। বোঝা গেল? ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট, যেটা এলাহাবাদ শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। পারবেন, এলাহাবাদ বা প্রয়াগরাজ শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। আচ্ছা, সারাতে এগুলো সবই আলোচনা হলো। একটু 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করে নিই আমরা। পুনঃরপ্তানি বন্দর কাকে বলে? কাকে বলুন? এটা অনেকবার বলেছি। পুনঃরপ্তানি বন্দর হচ্ছে এমন একটা বন্দর যেখানে আগে থেকে আমদানি করা মালপত্র গুদামজাত করা হয়, তারপর পুনরায় সেখান থেকে রপ্তানি করা হয়, অন্যান্য দেশে রপ্তানি করা হয়। যেমন লন্ডন একটা পুনঃরপ্তানি বন্দর। ট্রাক ফার্মিং কাকে বলবো? ট্রাক ফার্মিং শহরের শাকসবজি, ফলমূল, দুধ এই সমস্ত জিনিসের কথা চাহিদার কথা মাথায় রেখে পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চল থেকে ট্রাকে করে মালপত্র শহরে আনা হয়, এটাই ট্রাক ফার্মিং। মধ্যরাত্রির সূর্যের দেশ কি? বলো, আমরা এটাকে পড়ে এসেছি। যখন মেরু অঞ্চলে 6 মাস রাত্রিকালীন অবস্থা থাকে তখন উত্তর গোলার্ধের নরওয়ের হ্যামারফেস্ট বন্দর সংলগ্ন অঞ্চল থেকে রাত্রিবেলাতেও সূর্যকে দেখা যায়। ঠিক আছে, তাই এই অঞ্চলটাকে বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ। ইউট্রোফিকেশন কি লিখবে? মূলত জল দূষণের ফলে ঘটে এটা। জলে যদি পুষ্টিমৌলের পরিমাণ বেড়ে যায় তাহলে জলজ উদ্ভিদের পরিমাণ বেড়ে যাবে। জলজ উদ্ভিদের পরিমাণ বেড়ে গেলে জলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, ফলে জলজ প্রাণী মারা যাবে। জলজ প্রাণী মারা গেলে আবার জলে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, ফলে জলজ উদ্ভিদও মারা যাবে, ফলে জলাশয়টা বদ্ধ জলাশয়ে পরিণত হবে। ক্লিয়ার হলো? অ্যাসিড বৃষ্টি কি? বায়ু দূষণের ফলে বিভিন্ন প্রকার যে বিষাক্ত গ্যাসগুলো রয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো জলীয় বাষ্পের সাথে মিশে গিয়ে অ্যাসিডে পরিণত হয় এবং বৃষ্টির জলের সাথে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বলে। ক্লিয়ার হলো? বড় কোশ্চেনগুলো একটু দেখো, এগুলো আগেও অনেকবার দিয়েছি। এগুলো টেমস নদীর গতিপথ, রুড় অঞ্চলের জলপথ পরিবহন ব্যবস্থা, জুইডার্জি প্রকল্প, অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, এগুলো করতে পারবে। এগুলো আর আলোচনা করছি না। মানে মোটামুটিভাবে তোমাদের পরীক্ষার জন্য ভূগোল কোশ্চেন যা ছিল আমি আলোচনা করে দিলাম। অনেকবার আলোচনা হয়েছে, আজকে আবার একবার করে দিলাম। তোমরা পারবে, এখান থেকে সমস্যা হওয়ার কোনো কথাই নয়। তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে বলো। বড় কোশ্চেন রূপে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ, সেখানে আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম জলপ্রপাত, ক্যানিয়ন, গিরিখাত, তাই তো? এগুলো লিখে দিয়েছিলাম। মন্থকূপ সব বোর্ডে লিখে দিয়েছিলাম, সব ক্লাসগুলো আছে, পাবে তোমরা, করিয়ে দিয়েছিলাম। বায়ুচাপের তারতম্যের কারণ, এই কোশ্চেনটা তো অনেকবার পড়িয়েছি।
তোমরা জানো বায়ুচাপ সব জায়গায় সমান নয়, কোথাও বেশি কোথাও কম। কারণটা কি? কারণ বায়ুর উষ্ণতা সব জায়গায় সমান নয়।